দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ প্রত্যাখ্যান পোশাক খাতের শীর্ষ ৩ সংগঠনের। পোশাক খাতে অস্থিরতা বাড়ার শঙ্কা। মালয়েশিয়ায় শ্রমবাজারে ফেড সিন্ডিকেট করার অপচেষ্টার অভিযোগ বাইরার সদস্যদের। দেশটির দেওয়া শর্ত শিথিলের আবেদন জানিয়েছে বাংলাদেশ। ৫ বছরের মধ্যে জ্বালানি খাতে বড় সংকটের শঙ্কা, নীতির ধারাবাহিকতা আর আইনি স্বচ্ছতার মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের তাগিদ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। শ্রম আইন সংশোধন করে জারি করা নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ ৩ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা, যারা বলছেন সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক খাতে, বাধাগ্রস্ত হবে এই খাতের স্বাভাবিক বিকাশ। এমন বাস্তবতায় জারিকৃত অধ্যাদেশ বাতিল করে তার সংশোধনের দাবি জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ শ্রম আইন সংশোধন ২০২৫-এর খসড়াটি গেল মাসে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। খসড়া অনুমোদনের পর থেকেই সংশোধিত এই আইনের বেশ কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তবে তাদের সেই আপত্তির জায়গাগুলোকে পাশ কাটিয়ে কোনো রকম সংযোজন বিয়োজন ছাড়াই উপদেষ্টা পরিষদে অনুমোদিত খসড়া আইনকেই অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। তবে জারি করার সংশোধিত অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ ৩ সংগঠন। সরকারের ভিতরে যারা এই কাজটা করছে, তারা বিদেশি এজেন্ট যারা বাংলাদেশকে অশান্ত রাখতে চায়, তাদের কলকাঠি নেড়ে এটা তারা করেছে এবং তাদের যারা প্রভাবিত হয়ে এটা করেছে, কারণ তারা চায় না বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা শান্তিতে থাকুক, ভালো থাকুক, এগিয়ে যাক। এবং এটা আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়েছি, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। জারি করা অধ্যাদেশ অনুযায়ী মজুরির বৃদ্ধি সহ নানা দাবিতে এতদিন শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করতেন মালিকরা, এতে করে অন্যত্র কাজ পেতেন না শ্রমিকরা। তবে নতুন অধ্যাদেশ অনুযায়ী শ্রমিকদের কালো তালিকাভুক্ত করতে পারবেন না মালিকরা। এছাড়াও শ্রমিকের সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদিন শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে ১০০ জন স্থায়ী শ্রমিক থাকলেই করতে হবে ভবিষ্যৎ তহবিল। কারখানায় ২০ জনের সম্মতি থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। আগে ছিল মোট শ্রমিকের ২০%। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ ৫টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল ৩টি। এছাড়াও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে শ্রম আইনে। এই থ্রেশহোল্ডটা বাস্তবসম্মত না। ২০ জন নিয়ে ট্রেড ইউনিয়ন করা, ৪০ জন নিয়ে ট্রেড ইউনিয়ন করা, এখানে বাইরের লোক ঢুকে যাবে, খুব সহজেই রেজিস্ট্রেশন করা যাবে এবং তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করে, যারা আমাদের শ্রমিকদের বাড়ি ভাড়া দেয়, বাড়িওয়ালারাও ৪০ জনকে কনভিন্স করে ট্রেড ইউনিয়ন করে ফেলবে। তখন যেটা হবে যে এই এতগুলি ট্রেড ইউনিয়ন যখন ২০ জন করে হবে, তখন তাদের এই দেন দরবার মিটাইতে গিয়া আমাদের মানে ওই ফ্যাক্টরি আর চলবে না। দেখা যাবে যে তাদের ইন্টারনাল কোন্দল, পরস্পরের মধ্যে মতবিরোধ, এগুলি নিয়ে সারা বছর আমাদের থাকতে হবে। আমাদের পক্ষে আর ইন্ডাস্ট্রি চালানো সম্ভব না। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ আমরা সব অ্যাসোসিয়েশন বসে আমরা সরকারের কাছে আমাদের কথা বলবো। শুনলে ভালো, না শুনলে এটার যে প্রতিক্রিয়া বা কনসিকুয়েন্সেস, এটা পরবর্তী সরকারকে বহন করতে হবে। যদিও নতুন জারি হওয়া অধ্যাদেশকে স্বাগত জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি। এই বিষয়গুলো আমরা আসলে সরকারকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করি যে অতি দ্রুত যে এই গ্যাজেটটি মালিক পক্ষ বাস্তবায়ন করবে। তবে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি রয়েছে শ্রমিকদের, যা সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানানো হয়েছে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মালয়েশিয়ার শ্রমবাজারে ফেড সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিতে দেশটির দেয়া শর্ত শিথিল করতে চিঠি দিয়েছে বাংলাদেশ। দেশটির প্রতিক্রিয়া পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। মাশরাফি রাহাতের রিপোর্টে বিস্তারিত। কর্মী যাওয়া বন্ধ ১.৫ বছর ধরে, তবে থেমে নেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা। সম্প্রতি কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে 10টি শর্ত দিয়েছে দেশটি। সংশ্লিষ্টদের দাবি, ফের শ্রমবাজারটিতে সিন্ডিকেট করতেই 10,000 স্কয়ার ফিটের অফিস, আলাদা ট্রেনিং সেন্টার থাকা সহ নানা শর্ত দেওয়া হয়েছে। এতে উপকৃত হবেন না কর্মীরা, কমবে না অভিবাসন খরচও। মালয়েশিয়া সিন্ডিকেট আলারা 10টা পয়েন্ট ওরা তৈরি করছে, আমাদের বিশ্বস্ত সূত্রে জানা। তাদের সিলেকশন করা লাইসেন্স ছাড়া অন্য কেউ কাজ করবে না। তার মানে ওই সিন্ডিকেটই। আমাদের দাবিটা হইতেছে যে এই শর্তগুলো শিথিল করে দিয়ে সবার জন্য ওপেন করে দেওয়া।
সকালে জাতীয় প্রেস ক্লাবে বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের ব্যানারে সংবাদ সম্মেলনে অভিবাসন খাতে স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি জানান তারা। আমাদের ফখরুল সাহেবের এই যে কমিটি গেল প্রশাসক আসার আগে, ওই কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন, উনি সিন্ডিকেটের বিরুদ্ধে বেশি কথা বলে ওনার নামে মিথ্যা একটা হয়রানিমূলক কেস করা হয়েছে। এই মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক। এই সেক্টরটা ক্লিন হোক, এই সেক্টরটা ভালো হোক, এই সেক্টরটা আমাদের দেশের লাইফ লাইন, অর্থনৈতিক লাইফ লাইন আমাদের এই সেক্টরটা। এদিকে দুপুরে এক অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজারে আর সিন্ডিকেট হতে দেবে না সরকার। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে। আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে, আমরা সেটা চাই না। আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়। এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি। তারা আমাদেরকে আশা দিয়েছে যে তারা এগুলি বিবেচনা করবে। তো তারা এগুলি রিল্যাক্স না করা পর্যন্ত এবং শ্রমবাজারটা আপনার সকল রিক্রুটিং এজেন্টদের জন্য যথাসম্ভব উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কূটনৈতিক আদান প্রদান অব্যাহত রাখব। অনুষ্ঠানে আমি প্রবাসীর পরিবর্তে বিদেশগামী কর্মীদের জন্য নতুন ওভারসিজ এমপ্লয়মেন্ট নামে প্ল্যাটফর্ম উদ্বোধন করেন উপদেষ্টা। জানান এতে সেবা নিতে আগের মতো টাকা দিতে হবে না কর্মীদের, নিয়ন্ত্রণ থাকবে মন্ত্রণালয়ের হাতে। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 2030 সাল নাগাদ দেশের জ্বালানি সংকট চরম আকার ধারণ করবে, যা মোকাবেলায় এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন। বুধবার রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সহজ করতে ডিজিটালাইজেশন, বারবার নীতি প্রক্রিয়া পরিবর্তন না করা আর আইনগত স্বচ্ছতা নিশ্চিত জরুরি। শিল্প কারখানায় উৎপাদন সচল রাখতে প্রয়োজন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। তবে গেল কয়েক বছর ধরেই জ্বালানি সংকট চরমে পৌঁছেছে। গ্যাস সংকটে উৎপাদন কমেছে 60% পর্যন্ত। সংকট কাটাতে অনেক কারখানায় বসানো হয়েছে নিজস্ব সোলার প্যানেল, তবে সেখানেও আছে নীতিগত জটিলতা আর উচ্চ শুল্কের বাধা। এমন আলোচনা উঠে আসে ইআরএফ আয়োজিত সেমিনারে। We are encouraging and motivating our members to use their rooftop for the solar power plant. But unfortunately, again, policy for inverter panel, the taxes are only 1%, but allied products, this is taxes is more than 50% or 58%. তথ্য বলছে, দেশে ধারাবাহিকভাবে কমছে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন। এক বছরের ব্যবধানে দৈনিক গ্যাস উত্তোলন কমেছে প্রায় 200 মিলিয়ন ঘনফুট। সংকট সামাল দিতে বাড়ানো হয়েছে এলএনজি আমদানি, তবু চাহিদা পূরণে ঘাটতি তৈরি হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে 2030 সাল নাগাদ জ্বালানি সংকট চরমে পৌঁছাবে। তাই এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মত বিশ্লেষকদের। By 2029 there will be shortage of power plants. That need to be planned and installed now. Whether we want to replace by renewable, or we want to get more gas, or we want to have more coal-based power plants, that decision has to be taken now. 2040 সাল নাগাদ দেশের মোট বিদ্যুতের 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে বর্তমানে এখাত থেকে মিলছে চাহিদার মাত্র 3 থেকে 4%। নির্ধারিত লক্ষ্য অর্জনে তাই এখাতে বড় বিনিয়োগ প্রয়োজন। এজন্য দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের মাধ্যমে নীতির ধারাবাহিকতার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। As we transition into a more efficiency-driven, diversified and sustainable energy future, unlocking private capital is not optional. It is essential. The private sector is ready to invest, provided we move again to a predictable, transparent and a financially robust policy environment. সম্প্রতি 37টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্তের সমালোচনা করেন বক্তারা। বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিদেশিদের নিরুৎসাহিত করবে বাংলাদেশে বিনিয়োগে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। তিনযোগ কিশোরগঞ্জের বেসিক শিল্পনগরীতে গড়ে ওঠেনি আশানুরূপ শিল্প কারখানা। যে কয়েকটি আছে সেগুলোর বেশিরভাগই অবকাঠামো সহ নানা সমস্যায় জর্জরিত। প্লট বরাদ্দ নিয়েও সেখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না অনেক উদ্যোক্তা। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্টে বিস্তারিত।
1987 সালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্রায় 21 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। এর 150 প্লটের মধ্যে বরাদ্দ দেওয়া হয় 149টি, কিন্তু কারখানা চালু হয়েছে মাত্র 15 থেকে 20টি, যেখানে কাজ করছেন মাত্র 1355 জন শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে সেসব কারখানা, যে কারণে নিয়মিত বেতন পাচ্ছেন না তারা। বিলগুলি আছে প্রত্যেকটা মিলেই বন্ধ আছে, এই 2-4-5টা ছাড়া। আগে দেখা গেছে মানুষ অনেক কিছু লাভবান হইতো, বেকারি লস, টাকা পয়সা আইন দেওয়ার কুলানি জানা। এরারও ঠিক মতন বেতন টেতন দিতেছে না। হ্যাঁ, 3 মাস ধরে আমরা কোনো বেতন পাইতেছি না। এদিকে কারখানা মালিকদের অভিযোগ, প্রতি বর্গফুটের জন্য বছরে 2.5 টাকা করে সার্ভিস চার্জ দেওয়া হয়, দিতে হয় ভূমি উন্নয়ন করও, অথচ অপর্যাপ্ত পানি সরবরাহ, ভাঙাচোরা রাস্তা, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ইপিজেডে বা ডিসিগুলোতে এখন বর্তমানে যে ইপিপি বা আদার্স যে সুযোগগুলো পাচ্ছে, সেগুলো কিন্তু আমরা কিছুই পাইনি। নিরাপত্তা কিংবা কোনো প্রতিষ্ঠানটা করার পর কোনো সিকিউরিটি নিজের ব্যক্তিগত ছাড়া কোনো অফিস থেকে আমরা পাই নাই। শিল্পনগরীতেও প্লট নিয়েও কারখানা গড়ে তুলছেন না অনেক উদ্যোক্তা, এমনকি ভবন নির্মাণ করে কিছুদিন কারখানা চালিয়েও বন্ধ করে দিয়েছেন অনেকে। প্লট সবাই নিয়ে রাখছে, কিন্তু চালু হয় নাই। অধিক সংখ্যক কারখানা হইতে পারতো, মিল হইতো, তাহলে আমাদের মতো আরো অনেক মহিলারা কাজ করে তাদের সংসার সুন্দরভাবে চলতো, তাদের জীবিকা নির্বাহ খুব ভালোভাবে হইতো। নানা সীমাবদ্ধতা থাকলেও শিল্পনগরীর সমস্যাগুলো সমাধানে চেষ্টা করা হচ্ছে বলেন বিসিক কর্তৃপক্ষ। কিছু শিল্প আছে বন্ধ আছে, এগুলোর জন্য আমরা তাদেরকে পত্র দিচ্ছি, তাদের সাথে আমরা মিটিংও করেছি। তারা অনেকেই বলছে যে চালু করবে, বা অনেকেই বলতেছে যে একটু সময় লাগবে। তো আমরা আমাদের যথাযথ আমাদের নিয়মের মধ্যে যেটা আছে আমরা সেভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। আর কিছু বিষয় আছে আমাদের রাস্তাঘাটে, কিছু আছে ভালো, কিছু হয়তো পুরাতন শিল্প নয়, সেটি হচ্ছে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি, হয়তো ধাপে ধাপে এগুলো হচ্ছে আস্তে আস্তে মেরামত করা হবে। জেলার বিসিক শিল্পনগরীর সব কারখানা চালু থাকলে কর্মসংস্থান হতো 8 থেকে 10 হাজার মানুষের, মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় রায় খোকা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 54 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4901-এ। হাত বদল হয়েছে 420 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 310টির, কমেছে 36টির, আর অপরিবর্তিত আছে 30টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। ইন্ডেক্স অ্যারাউন্ড 54 পয়েন্টস বেড়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 4901 পয়েন্টসে। তবে মার্কেটের টার্নওভার যথেষ্ট কম ছিল, মাত্র 400 কোটি টাকার মতো। পার্সেন্টেজের দিক থেকে আজকে 82% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 10%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র 8% কোম্পানির প্রাইসের। সেক্টরের দিক থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ব্যাংকিং সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ইসলামী ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ইন্ডেক্সে স্কয়ার ফার্মা। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে চলছে বিলিয়ন ডলার বিনিয়োগের জোয়ার। এমন পরিস্থিতিতে এআই উন্মোদনা নিয়ে গুরুতর সতর্কবার্তা দিলেন অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এআই এর বাজারে অতিরিক্ত বিনিয়োগ কিসের ইঙ্গিত দিচ্ছে, দেখুন নেক্সট রিপোর্টে। জেনারেটিভ এআই, হিউম্যানয়েড রোবট, অটোমেশন, যুদ্ধাস্ত্র সহ সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে দ্রুত গতিতে। এ খাতে কোটি কোটি ডলার ঢালছে বিশ্বের বড় বিনিয়োগকারীরা। এমন অবস্থায় এআই বাবল নিয়ে সতর্কবার্তা দিলেন টেক জায়ান্ট অ্যালফাবেট। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, এআইয়ের বর্তমান গতিপথ অসাধারণ হলেও এতে ইরেশনালিটি বা অযৌক্তিকতার উপাদান রয়েছে। এআইয়ের উত্থানকে তিনি নিয়ন্ত্রণহীন উল্লেখ করে একে বাবলের সাথে তুলনা করেছেন। Maybe 4 years ago, Google was spending less than $30 billion per year. This year, that number is going to be over $90 billion. And if you collectively add what all the companies are doing, we have well over $1 trillion of investment going in building the infrastructure for this moment. .com এর যুগের সাথে তুলনা টেনে পিচাই বলেন,
90-এর দশকের শেষ দিকে ইন্টারনেট খাতেও অতিরিক্ত অর্থলগ্নি হয়েছিল, যা শেষ পর্যন্ত ফেটে গিয়েছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, সেই বাবল ফাটলেও ইন্টারনেট একটি যুগান্তকারী প্রযুক্তি হিসেবে টিকে ছিল। এআইয়ের ক্ষেত্রেও একই ধারা বজায় থাকবে বলেও পিচাইয়ের আশা। We can look back at the internet right now. There was clearly a lot of excess investment, but none of us would question whether the internet was profound or did it drive a lot of impact. It's fundamentally changed how we work digitally as a society. I expect AI to be the same. এআইয়ের মূল প্রযুক্তি নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু বহু স্টার্টআপ কোম্পানি এ খাতে আসছে যাদের ব্যবসায়িক মডেল মজবুত নয়। তাদের সতর্ক করে পিচাই বলেন, যদি এই বাবল ফাটতে শুরু করে তবে কোনো কোম্পানি সেই ধাক্কা থেকে মুক্ত থাকবে না। And given the potential of this technology, the excitement is very rational. It's also true when we go through these investment cycles, there are moments we overshoot, right, collectively as an industry. এআই খাত এখন ঝুঁকি ও সম্ভাবনার এক কঠিন ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। পিচাইয়ের মন্তব্যকে এভাবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিনিয়োগকারীরা প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকলেও বাজার নিয়েও উদ্বেগ বাড়ছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।